গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জন কারাগারে। শেখ হাসিনা সহ সবার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করবে কমিশন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমে হতাশ জনগণ, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার তাগিদ ফখরুলের। এবং তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে মহাখালীতে দিনভর অবরোধ, যানজটে চরম ভোগান্তি, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে গ্রেফতার সাবেক ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হচ্ছে তারই মন্ত্রিসভার ৮ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি ও সাবেক ১ সচিব সহ ১৩ জনের। সকাল ১১টায় গারদখানা থেকে আসামিদের এজলাসে আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই ১৩ জনকে কারাগারে পাঠানোর পাশাপাশি ১ মাসের মধ্যে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শেষ করতে হবে। সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে ১৩ জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। ২,০০০-এর মতো ১,৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এদিকে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি শেখ হাসিনা গ্রেফতারের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। অন্যদিকে আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বলে জানান ফারুক খান ও তৌফিক ইলাহির আইনজীবী আজিজুর রহমান। নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এদিন সকালে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সময় নির্ধারণ না হলেও খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। ইতোমধ্যেই নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম ও স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আর আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর হবে এমন বক্তব্য দেননি বলে দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। এ সময় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বানও জানান প্রেস সচিব। কমিশনের ফুল মেম্বার্স অ্যানাউন্স করা হয়েছে। তাদের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের মেম্বারদের তালিকা দেওয়া হয়েছে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান তিনি। এদিকে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন।
কমিশনের প্রধান জানান, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার উচিত নয়। এ বিষয়ে সুপারিশ থাকবে। নাসির উদ্দিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করা হয়, যার একটি পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান সরফরাজ হোসেনের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। পরে কমিশন প্রধান জানান, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে সুপারিশমালা। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ বন্ধে নির্দেশনা থাকবে। পার্লামেন্ট এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে দায়বদ্ধ থাকে সরকার, মানে ক্যাবিনেট বা প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকবেই রাজনৈতিক। এর মাঝেই আমাদের চেষ্টা করতে হবে যে পুলিশ যাতে, পুলিশ কেন সরকারের সব ডিপার্টমেন্টই যেন রাজনীতির মুক্ত থাকে। পুলিশ ভেরিফিকেশনে নতুনত্ব আনার সুপারিশ করার কথাও জানান কমিশন প্রধান। কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদের কোনোভাবেই বলা যায় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। এদিকে বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। উপদেষ্টা বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন যে এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। 16 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। দেশে কোনো সিকিউরিটি সমস্যা নাই। 16 ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, এটা আমাদের সবার বিজয়। পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসার বিষয়ে মঙ্গলবার চট্টগ্রাম সফর করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওটার ব্যাপারে আমি কালকে চিটাগাং যাচ্ছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা পরিচালক শাহজাদা এম আকরাম বলেন, মানবাধিকার লঙ্ঘন ও গ্রেপ্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে আক্রমণ, পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছিত করা, এমনকি সাবেক বিচারপতি ও আসামি পক্ষের আইনজীবীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং বিচারক ও কৌশলী নিয়োগ নিয়েও প্রশ্ন রাখে টিআইবি। অন্তর্বর্তী সরকারের ঘটনাবহুল 100 দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক টানাপোড়েন নিরসন সহ প্রত্যাশা পূরণে সরকারের সফলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মঞ্জুমা নীলিমাকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন রাজন হোসেন। একটি বিপ্লব, নতুন একটি ইতিহাস, এক বদলে যাওয়া বাংলাদেশ। ঘটেছে বিপ্লব, রক্তে রঞ্জিত হয়েছে অলিগলি রাজপথ। স্বৈরাচারী সরকারের পালিয়ে যাওয়ার খবরে কোটি বাঙালির জয়োল্লাসই বলে দেয় হৃদয়ের ক্ষত ভুলে কতটা উল্লসিত জনতা। রাজনৈতিক পট পরিবর্তনে রাষ্ট্রের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস। ইতোমধ্যেই সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হয়েছে 3 বার। চলছে সংবিধান সংস্কারের প্রক্রিয়া। তবে অগ্রাধিকার ভিত্তিতে জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান সাধারণ মানুষ। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু রাষ্ট্র, যেখানে পুরো নিম্ন স্তর, মধ্যস্তর, সকল স্তরের মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করবে, অ্যাটলিস্ট দুবেলা খেয়ে জীবনযাপন করতে পারবে। একাধিক উপদেষ্টা নিয়োগ ও দপ্তর বন্টনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, নানানমুখী আন্দোলন, প্রশাসনের নিয়োগ বিয়োগ ও পদায়ন এবং সুশাসন ও জবাবদিহির বিষয়ে সবাই একাট্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আসলে আমরা যতটা আশা করছি, সেই আশা অনুরূপ ফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। শতদিনও দ্রব্যমূল্যের লাগাম টানা যায়নি। কেবল এ সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা। জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। মাঝে তৎপরতার চেষ্টা করে আওয়ামী লীগ। তবে মব সহিংসতায় প্রাণ হারায় কয়েকজন। আর শুরুতে ছিল সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ। বর্তমান আইনের যে শাসনটা এরকম আইনটা একটা গতিশীল আসছে। সরকারের শতদিন পূর্তিতে কম বেশি সবাই জানালেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বেশি ক্ষোভ শ্রমজীবী মানুষের। দাঁড়াইলাম বা যা কিছু করলাম, মালাপত্রের দাম তো কমবো, কোনো কমতেছে না। দ্রুত সম্ভব নির্বাচন দেয়, এটা উত্তম। আমরা এখন খেটে খাওয়া মানুষ, আমরা দিন আনি দিন খাই। এখন আমরা তো ভাই পারতেছি না। তেলের দামও বাড়তি, আরের দাম বাড়তি, সবকিছু দাম বাড়তি। তো বাড়া হয় না, বাসায় খাওয়ার নাই, বাজার নাই। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনার কথা ছিল, ওগুলা তো হয় নাই। শিক্ষার্থীরা বলছেন প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাজনীতিমুক্ত ক্যাম্পাস করার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নারী বান্ধব ক্যাম্পাস চেয়েছেন অনেকেই। এতটুকু চাইবো, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না থাকাই
শ্রেয়। যতদিন না পর্যন্ত তারা পুরোপুরিভাবে সফল হচ্ছে আমার মনে হয় তাদের ক্ষমতায় থাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো সারা জীবনের জন্য থাকতে যাচ্ছে এমন না, ওনারা একটা সুস্থ নির্বাচন দেবে তারপর তারা চলে যাবে, তারা তো এখানে স্থায়ী না। সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করতে গেলে অবশ্যই তাদের একটা পেরেশানির ব্যাপার আছে, সেই জায়গা থেকে এই সময়টাও খুব কম বলে আমি মনে করি। ছাত্র রাজনীতিতে মানে কলেজ ক্যাম্পাসে না থাকলে এটাই আমরা খুশি হব। তবে অর্থনীতির উন্নয়ন সহ মেগা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে সরকারের তৎপরতায় সন্তুষ্টি জানিয়েছেন সবাই। সরকার ভালো আমাদের ঠিকমতো পরিচালনা করেছে, রাস্তাঘাট ফিরিয়ে আছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা সৃষ্টি হবে মন্তব্য করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের কোনো ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশাও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাকর্মীরা। মাওলানা ভাসানী দলমতের ঊর্ধ্বে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন জানিয়ে বক্তারা তার দেশপ্রেমের কথা তুলে ধরেন। স্বাধীনতা যুদ্ধের সময় মাওলানা ভাসানীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, সমস্ত কিছুর মূলেই ছিল এই আওয়ামী লীগ। অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করার যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা জানান মির্জা ফখরুল। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন আহ্বায়ক কমিটির নির্বাচিত নেতারা। এতে শেখ হাসিনা সরকারের দুঃশাসনের কথা তুলে ধরে স্বাধীন দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আপনাদের স্বাধীন যে মতামত, আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন, আপনাদেরকে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না। নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের যে সঠিক তথ্য উপাত্ত সেটি যাতে বই পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাখালী এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সেনাবাহিনীর আশ্বাসে বিকেলে অবরোধ তুলে নিলেও সন্ধ্যা 6টা থেকে আবারও অবরোধের ডাক দেয় তারা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বেশ কয়েক দফায় আন্দোলনের পরও তাদের দাবি পূরণ হয়নি। এমন অবস্থায় সোমবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন মহাখালী গাজীপুর রুটে চলাচলকারী যাত্রীরা। দেশের যে পরিস্থিতি, আপনার একটার পর একটা আন্দোলন শুরু হচ্ছে। দেশের আসলে মানুষ ওইরকম আগেও যেরকম ভালো ছিল না, তারপরে এখনো ভালো নেই। রাস্তা পুরো ব্লক করে দিছে, বাসা যাওয়ার মতন অবস্থা নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মন্ত্রণালয়ে পৌঁছানোর আশ্বাসে বিকালে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। তাদের দাবির কথা শোনা হবে। পরবর্তীতে তাদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়ে সচিবালয়ে যায়। তবে এতে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা থেকে আবারও ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। 16 সালে যখন হয়েছিল তখন স্বৈরাচার সরকারের আন্দোলনে কিছুটা জমানো যায়, কিন্তু
এখন আমরা আর ঢাবির আগ্রাসন মানতে চাচ্ছি না। আমাদের কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা কম্বাইন্ড, তারপর আমাদের নিজস্ব ক্যাম্পাস আছে এবং সেই ক্যাম্পাসটা কিন্তু 5 একর জায়গা হলে বিশ্ববিদ্যালয় হতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা আমাদের আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় আগামী বছরের জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলেও জানান উপদেষ্টা। শিক্ষক সংকট দূর করার জন্য এখানে আমাদের শুধু শিক্ষক না, আমাদের কর্মকর্তা আছে, কর্মকর্তা সংকটও খুব বেশি। এই বিষয়গুলো দূর করার চেষ্টা করি। আমরা জানুয়ারিতেই বই দেবো, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 22,000-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতি অঞ্চলের সেরা 1000 শিক্ষার্থীর মধ্যে শীর্ষ 20 জন ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। বিজয়ীদের হাতে 3 লাখ টাকা বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় ইউনিলিভার কনজিউমার কেয়ারের ডিরেক্টর চৌধুরী হাসান মাজহার বলেন, 1966 সাল থেকে হরলিক্স প্রজন্ম থেকে প্রজন্মকে সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করছে। দেশের বাইরের খবর। অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে ভারতের মণিপুরে। উত্তেজনা, হিংসা ও অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে জিরিবাম জেলা। রোববার জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে এক যুবকের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অশান্তি বেড়েই চলেছে ভারতের মণিপুরে। মেইতি জনগোষ্ঠীর কিছু ব্যক্তির মরদেহ পাওয়া যেতেই ফের শুরু হয়েছে বিক্ষোভ। সোমবার জিরিবাম জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এই সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়। এদিকে জিরিবাম থানার ঢিলছোড়া এলাকায় বিজেপি ও কংগ্রেসের দুটি দলীয় দফতরে আগুন দেওয়া সহ রাজধানী ইম্ফলে বিজেপির দফতরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এর আগে গত সোমবার জিরিবাম সীমান্ত অঞ্চল থেকে 6 জনকে অপহরণ করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। তারা সবাই ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। রাজধানী ইম্ফল সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। তবে এর মধ্যে জিরিবামের অন্তত 5টি গির্জা, স্কুল, পেট্রোল পাম্প ও বাড়িঘর ভাঙচুর করা হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী। এদিকে বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ন্যাশনাল পিপলস পার্টি। গত 1.5 বছর ধরে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তাদের পক্ষে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন দলের সভাপতি কনরাড সাংমা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। প্রাথমিকের পর এবার ভারতের রাজধানী দিল্লির হাই স্কুলও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেবল 10ম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস অফলাইনে হবে। সোমবার সকাল 9টায় রাজধানী শহরটির বায়ুর গুণগত মান ছিল 485। প্রতিদিনই বাতাসের মান অবনতি হওয়ায় দিল্লিতে কঠোর জারি করা হয়েছে। কর্মক্ষেত্রে 50% কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম TV9 ও এনডিটিভি বলছে, তাপমাত্রার পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। গত 1 সপ্তাহ ধরে দিনে দুপুরেও ধোঁয়ায় ঢাকা গোটা শহর। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। বায়ু দূষণে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর আর তৃতীয় বাংলাদেশের রাজধানী ঢাকা। মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ইনালিল্লাহে ওয়া ইনা ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। 1943 সালে নওগাঁয় জন্মগ্রহণ করা পিন্টু 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কত্ব করেন। তার নেতৃত্বে দলটি সে সময় ভারতের বিভিন্ন স্থানে প্রীতি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায় করে। তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের প্রথম অধিনায়কও ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। গণহত্যা মামলায় গ্রেপ্তার সাবেক 9 মন্ত্রী সহ 13 জন কারাগারে। শেখ হাসিনা সহ সবার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করবে কমিশন। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রমে হতাশ জনগণ, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ ফখরুলের। এবং তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে মহাখালীতে দিনভর অবরোধ, যানজটে চরম ভোগান্তি, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।